চমৎকার দুজন অতিথি আছেন আমাদের সাথে, যাদের সাথে আপনাদের পরিচয় করাতে চাই। তাদের দুজনের মিলে যাওয়ার জায়গাটা একটাই, তারা শিল্পে বাঁচেন, শিল্প নিয়ে বাঁচেন। পরিচয় করাচ্ছি আজ আমাদের অতিথিদের সাথে। আমাদের সাথে আছে অনাদিনী মগ্ন, যিনি চিত্র সংগ্রাহক, এবং একই সাথে আছেন আমাদের সাথে তারিকুল ইসলাম হীরক, যিনি চিত্রশিল্পী। দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছি? শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? ভালো আছি বলা যায়, বাট স্বাভাবিক পরিস্থিতি নিয়ে যেমন থাকা যায় আর কি বাংলাদেশে এখন। ঠিক যেমনটা হীরক ভাইয়া বললেন যে এখনকার সার্বিক পরিস্থিতি যেমন আছে, ভালো থাকা খুবই কঠিন, তবুও আমরা সবাই ট্রাই করছি একটু ভালো থাকার, একটু আশা নিয়ে বাঁচার। শিল্পে আপনাদের দুইজনকারই শিল্পের সাথে সম্পৃক্ততা, আর সেইটা নিয়েই আসলে আজকে আপনাদের সঙ্গে গল্প হবে। কেমন আছেন প্রশ্নের উত্তর যখন দিলেন তখন মাথায় অন্য আরেকটা প্রশ্ন আসলো জুবাইর। শিল্পের মানুষ যারা, আপনারা চিন্তার জগৎ থেকে স্বাভাবিকভাবেই একটু অন্যরকমভাবে চিন্তা করে থাকেন সবাই, আমরা তাই ভাবি। তাদের চিন্তা শক্তি সমাজে সব পরিস্থিতি তুলে ধরা, আমাদের স্বাভাবিক মানুষের চাইতে আলাদা। চিন্তা শক্তি সমাজে সব চিত্র তুলে ধরা এবং প্রতিবাদের ভাষাও হয়ে থাকে আলাদা। এই এখনকার সার্বিক পরিস্থিতি নিয়ে একজন চিত্রশিল্পী হিসেবে আপনাদের জায়গা থেকে কি মাথায় আসে? কি আঁকতে চান, কি দেখাতে চান, সমাজের কি চিত্র তুলে ধরতে চান? হীরকের কাছ থেকে শুনি একটু। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সুন্দরকে দেখাতে কাজের মাধ্যমে। তো আমার কাজের সমাজের সৌন্দর্যকে দেখাতে আমি পছন্দ করি, বাট এখন যেটা হচ্ছে আশেপাশের সব কিছু মিলিয়ে একটু শক্ত হয়ে যাচ্ছে। মানে নিজের মানসিক পরিস্থিতি থেকে সুন্দর রাখতে হয় আগে সুন্দর কাজ করবার জন্য, অবশ্যই। কিন্তু আশেপাশে মানে ভাইয়া কিছুক্ষণ আগেই বলছিলেন, আমি শুনছিলাম যে ধর্ষণের সংবাদ বলুন বা হত্যার সংবাদ বলুন, এই ধরনের পরিস্থিতিতে নিজের মানসিক জায়গাটা ঠিক রাখাটা খুবই শক্ত। তো ওখানে দাঁড়িয়ে আসলে কাজ করাটা বা ভালো কাজ করা ডিফিকাল্ট, কারণ অনেক কিছু প্রভাব ফেলে আমাদের উপরে। শুধুমাত্র আমি না, এই সময় আমি বলবো আশেপাশের যারা প্র্যাকটিসিং আর্টিস্ট আছেন সবার কাজের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, কারণ আমরা তো কাজ করি এবং আমাদের আশেপাশের সারাউন্ডিংসে একটা প্রভাব ভীষণভাবে পড়ে আমাদের কাজের মধ্যে। তো কাজের মধ্যে একটা নেগেটিভ প্রভাব আসছে, এবং যেটা একটু সহজ করে বুঝতে চাই, এটা কি সাম্প্রতিক সময়ে ঘটমান বর্তমানের প্রভাবটাই পড়ছে, নাকি একটা লম্বা সময় যে একটা প্রভাব পড়েছে তার প্রভাবও আসলে কাজে পড়েছে? দুটোই। আমরা একটু মগ্নর কাছে আসতে চাই। মগ্ন, চিত্র সংগ্রাহক শুনলেই খুব মানে বিচক্ষণ একজন মানুষের দৃষ্টি আমাদের সামনে ভেসে ওঠে, যিনি আর্ট অনেক ভালো বুঝেন, কালচার অনেক ভালো বুঝেন, এবং আর্ট কালেক্টর হিসেবে নিজেকে হয়তো একটা জায়গা পর্যন্ত নিয়ে গেছেন। এই জন্য তিনি সংগঠক পর্যায়ে এসেছেন, কারণ সংগঠন চালানোর জন্য বা সংগঠিত করবার জন্য একটা অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। বিষয়টাকে কেমন এনজয় করছেন? খুবই ভালো লাগে। আমি একজন চিত্র সংগঠক বা কিউরেটর, আমি নিজে একজন শিল্পীও বটে, চারুকলা শিল্পকলার ইতিহাস থেকে পড়াশোনা করেছি। এখন কাজ করছি এজ গ্যালারিতে। তো এজ গ্যালারিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আর্ট অ্যাক্টিভিটি করে থাকি, যেখানে সব শিল্পীদেরকে আমরা এক করে আমাদের পুরো বাংলাদেশের অথবা সমগ্র সোসাইটির যেসব চ্যালেঞ্জেসগুলো আছে সব কিছু কিন্তু আমরা তুলে ধরবার ট্রাই করি, এবং বাংলাদেশের যে আর্ট সিনটা আছে ওটা আমরা এলিভেট করার ট্রাই করছি। আচ্ছা, এই সিনটা একটু সিঙ্ক করতে চাই আমরা তো আর্টের মানুষ না, আমরা তাই একটু সিঙ্ক আমাদের প্রয়োজন। একজন কিউরেটরকে প্রথমে একজন শিল্পী হতে হয়, কারণ শিল্পীর চোখ দিয়ে তাকে শিল্পটা বুঝতে হয়। তারপর একজন দর্শক হতে হয়, দর্শক কিভাবে দেখতে পায়, দর্শনার্থী কিভাবে দেখতে পছন্দ করবেন তা বুঝতে হয়। একজন কালেক্টর হতে হয় বোঝার জন্য যে কোন ছবিটা ঠিক কোনভাবে প্লেস করলে কালেক্টরের আগ্রহ বাড়বে। একজন সমালোচক হতে হয়, তারপরে একজন কিউরেটরও হতে হয়। এই যে এতগুলো কঠিন কাজ, এটা কেন বেছে নেওয়া? আমার ছোটবেলা থেকে অনেক অ্যানালাইসিস করতে ভালো লাগতো, এবং শিল্পকে অ্যানালাইসিস করতে ভালো লাগতো। নিজে ছবি আঁকতাম, ছবি নিয়ে পড়তাম। সেখান থেকে ইচ্ছা জাগলো যে আমি শিল্পীদেরকে নিয়ে কাজ করব, কারণ আর্টিস্টরা এত ডিফারেন্ট হয়, এত ইউনিক হয়, তাদেরকে নিয়ে কাজ করা মানে সমগ্র একটা বলা যায় যে চলমান শিক্ষা। যেমন ডক্টরদের সবসময় শিখতে হয়, প্রতিদিন পড়তে হয়, হ্যাঁ প্রতিদিন পড়তে হয়, আমাদেরও কিন্তু ঠিক সেম ভাবে প্রত্যেক দিনই অ্যানালাইসিস করে যেতে হচ্ছে। সুন্দর। আর একটু হীরকের কাছে যেতে চাই। এই যে খুব সুন্দর করে একজন কি বলবো চিত্র সংগঠক হয়েছেন, উনি বললেন ওনার কাজের কথা। একজন চিত্রশিল্পী হিসেবে আপনার কাজের পরিধি বা কি নিয়ে আপনি আসলে ছবি আঁকতে পছন্দ করেন, সেই গল্পটা আগে একটু শুনি। আচ্ছা, আমি কাজ করতে পছন্দ করি মূলত
সমসাময়িক পরিস্থিতি, সেটা শুধুমাত্র বাংলাদেশ পরিস্থিতি না, পুরো বিশ্বের সমসাময়িক পরিস্থিতি থেকে একটা আমার মানে আমার একটা নান্দনিক উপায়ে আমার কাজের বক্তব্যটা একটু নেগেটিভই থাকে সবসময়, কিন্তু নান্দনিক উপায় সেটাকে বলার চেষ্টা করি, মানে নান্দনিক নেতিবাচকতায় উপস্থাপিত হয়। হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে খুব সুন্দর হবে। আমরা একটু সহজ করে উদাহরণ শুনি। আমরা ইদানিং কিছু একটা হয়েছে, আমি শব্দ জটে ভুগছি এবং সবকিছু কঠিন করে ফেলছি, একটু সহজ করে শুনি। আচ্ছা, সহজ করে বলতে সহজ করে কিভাবে বলবো, মানে দেখতে খুব সুন্দর হবে, বাট কাজের যে মেসেজটা সেটা সমসাময়িক পরিস্থিতি বলুন সবকিছুর একটা ফলাফল আর কি। মানে হিরক, আমি আপনাকে প্রশ্নটা আরো স্পেসিফিক করে করছি। আপনি শেষ কি কাজ করেছেন, কি বুঝাতে চেয়েছেন সেই কাজে? আচ্ছা, কি বুঝাতে চেয়েছেন? আরো সহজ করে দিই, আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি এবং সেই কাজ দিয়ে কি মেসেজ দিতে চেয়েছেন? আচ্ছা, শেষ কাজ বা সামগ্রিক কাজ নিয়ে বলি এখন, সেটা হচ্ছে আমি কাজ করছিলাম বা করছি এখনো, সেটা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে। হ্যাঁ, পরিবেশের উপরে মানুষের যে আগ্রাসী মনোভাব সেটা নিয়ে কাজ করছি আমি, যেখানে মানুষকে আমি শুধুমাত্র পরিবেশের, আমাদের প্রকৃতির একটা অংশ, অন্যান্য আদার যে স্পিসিস আছে, মানুষ জাস্ট একটা স্পিসিস, এর বেশি কিছুই না। মানে আমাদের কোনো অধিকারই নেই এর থেকে বেশি প্রকৃতিকে মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করার মধ্যে অধিকার নেই। তো এটা নিয়ে আমি কাজ করছি এবং আমার কাজের ঘরানাটা হচ্ছে একটু মুঘল মিনিয়েচার থেকে ইন্সপায়ার্ড হওয়া, এবং তার সঙ্গে যেহেতু আমি চারুকলে পড়াশোনা করেছি, ইউরোপিয়ান আর্ট নিয়ে পড়াশোনা করেছি, সো দুইটার মিশেলে আমার মতো করে একটা গল্প বলা, মানে আমি কাজের মাধ্যমে গল্প বলতে পছন্দ করি বেশি। অর্থাৎ ছবি শুধু আঁকা না, ছবি একটা গল্প বলবে এবং তার মধ্য দিয়ে আপনার একটা স্পেসিফিক চিন্তা ভাবনা, আপনি যা ভাবছেন তার একটা মেসেজ যাবে। অন্যদিনই আপনি ছবি সংগঠক, আপনি যা সাধারণত অনেকে যখন একসাথে কাজ করে বা ছবি আসে বা যখন কোনো এক্সিবিশন হয়, তখন নিশ্চয়ই আপনার কাজের জায়গাটা একটু বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। ছবি বাছাইয়ের ক্ষেত্রে সংগঠকরা কি চিন্তা করে জানতে চাই? কিভাবে চিন্তা করেন কোন ছবি নিব না, কোন ছবিটা ভালো হয়েছে, কোনটা বাদ দিই? আসলে হচ্ছে যখন পড়াশোনা আমরা করি শিল্পকলার ইতিহাসে, তখন কিন্তু হচ্ছে কিছু সেট রুলস পড়ানো হয়। আচ্ছা, যেরকম হচ্ছে পেইন্টিংয়ে ভাইয়া বললো যে ইউরোপিয়ান আর্ট আমাদেরকে শেখানো হয়, সেরকম হিস্ট্রি অফ আর্টেও হচ্ছে আমাদেরকে শেখানো হয় যে কোন ছবিটা ভালো, কোনটা খারাপ। এছাড়াও কিন্তু হচ্ছে যে কোনো এক্সিবিশনের থিম থাকে, সেই থিম ওয়াইজ কাজটি কি প্রতিবাদের ভাষা কিনা, সেই সব কিছু মিলিয়ে আমরা কিন্তু হচ্ছে বাছ বিচার করে হচ্ছে সিলেক্ট করে থাকি। চমৎকার। আচ্ছা, বাছ বিচার করে সিলেক্ট করে থাকি, মানে এতগুলো আর্টওয়ার্ক থেকে সিলেক্ট করাটাও কঠিন একটা কাজ। যেহেতু কঠিন গল্পে আমরা ফিরবো। অনাদিনী মগ্ন আছেন, যিনি মূলত একজন কিউরেটর, এবং তারিকুল ইসলাম হিরক আছেন চিত্রশিল্পী, তাদের সাথে আলাপচারিতা চলছিল। আমরা আবার একটু হিরকের কাছে যেতে চাই। হিরক খুব স্বাভাবিকভাবে একজন শিল্পী যখন কোনো কিছু চিন্তা করে ক্যানভাসে ফুটিয়ে তুলবার চেষ্টা করেন, তার মনে হয় এভরি পিস ইজ এ মাস্টারপিস, এবং এই জন্যই তিনি আঁকেন। এবং যখন একজন কিউরেটর সেগুলোকে বাছাই করতে যান, তখন আসলে দেখা যায় যে কিউরেটর আপনার সবচেয়ে ভালো লাগা ছবিটিকে একদিকে সরিয়ে রাখছেন, কিংবা অপেক্ষাকৃত আপনার কাছে যেটা মনে হচ্ছে এই ছবিটা হয়তো একটু কম এফোর্ট দিয়েছেন, সেই ছবিটিকে সামনে রাখছে। পুরো বিষয়টা কিভাবে দেখেন? এখানে আমি প্রথমে যেটা বলবো, আপনি যে বলেন আমি যখন প্রশ্ন করছিলাম মগ্ন হাসছিল, কিন্তু হ্যাঁ, এভরি পিস ইজ এ মাস্টারপিস, সেখানে আমার প্রশ্নটা আসলে মানে শিল্পীরা, আমি বেসিক্যালি মানে শিল্পীদেরকে একটা বক্সে ফেলা যায় না, প্রত্যেকটা শিল্পী ভীষণ আলাদা। একদম। হ্যাঁ, প্রত্যেকটা শিল্পী ভীষণ আলাদা। তো আমি যদি আমার কথা বলি, তাহলে আমি বলতে পারবো না যে আমার প্রত্যেকটা কাজে মাস্টারপিস, কারণ আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা আসে না। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরেও ধরুন হয়তো অ্যাওয়ার্ড পেয়ে গেছি অনেক বড় কোনো একটা কাজের জন্য, তারপরে মনে হয় আরো বেটার কিছু করা হয়তো যেত, তারপরে আবার অনেকদিন পরে দেখলে পরে মনে হয় যে এটা তো এভাবে করতে পারতাম, এভাবে না করে ওভাবে করতে পারতাম। তো এই স্যাটিসফ্যাকশন লেভেলটা না কখনোই প্রপারলি আসে না। শিল্প তার মতো করে ম্যাচিউরড হবে প্রতিদিন, এটাই স্বাভাবিক। কিন্তু একজন দর্শনার্থী হিসেবে বলতে পারি, আমরা যে ছবিগুলো দেখি আমরা মুগ্ধ হই, এভাবে কেমন করে আঁকে মানুষ, সেই অর্থে বলেছি মাস্টারপিস। আমরা এই জায়গায় কিউরেটরের কাছে আসি, এরকম কখনো কন্ট্রোভার্সিতে পড়তে হয় কিনা? হ্যাঁ, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম ট্রাইং টু পোর্ট্রে অন দ্য পোর্ট্রেট অর পোর্ট্রে অন দ্য ক্যানভাস, যেটা শিল্পীর কাছ থেকে আসে, কিউরেটর তার দায়িত্ব পালন করতে যে এরকম ক্রাইসিসে পড়তে হয় কিনা? না, এরকম তো হয়েছে, কিন্তু আমরা আসলে কিউরেটররা সবসময় ট্রাই করি যে একজন আর্টিস্ট কি বোঝাতে চাচ্ছে এটা হচ্ছে বোঝার।
সো একজন আর্টিস্টের সঙ্গে যখন আমরা হচ্ছে কনভারসেশনের মধ্যে দিয়ে যাই, ওটাও কিন্তু হচ্ছে আসলে একটা প্র্যাকটিস, যে কিভাবে হচ্ছে আর্টিস্টের মনোভাবটা বুঝতে পারবো আর সাইকোলজিটা বুঝতে পারবো। সেটা যখন বোঝা হয়ে যায় তখন কিন্তু খুবই সহজ হয়ে যায় পুরো এক্সিবিশনটাকে সাজানো অথবা পুরো আর্ট যে ইভেন্টটা আছে ওটাকে সাজানো। সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশে কিউরেটর অ্যাজ এ প্রফেশন কমফোর্টেবল? প্রফেশনটা কমফোর্টেবল, হ্যাঁ। শিল্পীদের জন্য খুব আনকমফোর্টেবল অ্যাজ এ শিল্প অ্যাজ এ প্রফেশন। যাবো আমরা সেই জায়গাতে। কিউরেশন আসলে হচ্ছে খুবই নতুন একটা জিনিস। বেশ কিছু বছর আগেও কিন্তু হচ্ছে কিউরেটর বেশি বাংলাদেশে পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু হচ্ছে যারা নতুন ইউথরা আছে তারা কিন্তু আস্তে আস্তে আগ্রহী হচ্ছে কিউরেশনের দিকে। কিউরেশনটাও যে হচ্ছে একটা আর্টের একটা মাধ্যম, একটা ডিসিপ্লিন, এটা কিন্তু আসলে আস্তে আস্তে বুঝতে শিখছে। তার মানে এতদিন বুঝতাম না আমরা। অথবা নতুন আরেকটা কাজের জায়গা বা চিন্তার জায়গা তৈরি হয়েছে। হিরক, আপনি আপনার কাজের মাধ্যমে আপনার যেই চিন্তাভাবনার কথা আপনি বললেন, তুলে ধরবার চেষ্টা করেন। সমাজে নানা রকমের অসঙ্গতি আছে যার কারণে পরিবেশকে আমরা দূষিত করে থাকি। আমরা অনেকেই চাইলেও আসলে সেই জায়গা থেকে আবার সরে দাঁড়াতে পারছি না। এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা আছি। সব কিছু নিয়ে কথা বলা যায়, চিন্তার জায়গাতে আসলে পরিবর্তন আনা জরুরি, সেটা আমরা বুঝি। একজন শিল্পী হিসেবে আপনি কোন জায়গাটায় গুরুত্ব দিয়ে কাজ করতে চান এখনই, যে আর পরিবর্তন আসলে এখনই দরকার, আর দেরি করা যাবে না বলে আপনি মনে করেন? পরিবেশ নিয়ে আপনি কথা বলছিলেন, তো কোন জায়গাটা আসলে আমরা দাঁড়িয়ে আছি? শিক্ষা। আমাদের সব থেকে বড় পরিবর্তনটা দরকার শিক্ষা ব্যবস্থায়। সেটা পারিবারিক শিক্ষা হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক। শিক্ষার আমার মনে হয় এখন বা যা হচ্ছে এতদিন ধরে, এটার পরিবেশের প্রতি আগ্রাসন হোক, পশু পাখির প্রতি আগ্রাসন হোক বা মানুষের প্রতি আগ্রাসন হোক, এটার মূল সমস্যাটা হচ্ছে শিক্ষার, প্রকৃত শিক্ষার অভাব। এই শিক্ষাহীনতার জন্যই, একটা প্রপার এডুকেশন সিস্টেমের জন্যই মানুষের মানসিক অবক্ষয় হচ্ছে, যেটার প্রতিফলন আমরা এখন দেখতেই পাচ্ছি আশেপাশে। এর আগে আমরা মানুষ সবসময় পরিবেশের প্রতি আগ্রাসী, এটা নতুন কিছু না। পশু পাখির প্রতিও আগ্রাসী নতুন কিছু না। এখন আমরা দেখছি মানুষ মানুষের প্রতি আগ্রাসী হতেও চোখের সামনেও খুব একটা দ্বিধাবোধ করছে না। তো এটা শিক্ষার অভাব, যেটা পারিবারিকভাবে ভীষণ দরকার, এবং তারপরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটাকে সুন্দরভাবে মেইনটেইন করা দরকার। হিরক, একটা চমৎকার সূচনা আমরা দেখেছিলাম 5 আগস্ট পরবর্তী সময়ে। দেয়ালে দেয়ালে গ্রাফিটি, তারুণ্যের উচ্ছ্বাস, তরুণরা সবকিছু বদলে ফেলবে, বদলে দিচ্ছে, এরকম একটা প্রয়াস আমরা দেখেছিলাম। এবং অন্য কিছু হোক আর না হোক, শিল্পের স্বাধীনতা অনেকদিন পরে আমরা দেখেছি গ্রাফিতি, দেয়াল লিখনে। নিশ্চয়ই একটা ইতিবাচক ধারা শুরু হয়েছিল, ভাবনা শুরু হয়েছিল। এখনো কি ট্র্যাকে আছি? কি মনে হয় শিল্পী হিসাবে? কঠিন প্রশ্ন হলে অন্যভাবে প্রশ্নটা করতে পারি। নিশ্চয়ই কঠিন প্রশ্ন। আসলে বলতে পারছি না ঠিকভাবে এখন। এই প্রশ্নের উত্তরটা দেওয়াটা খুব কঠিন এই মুহূর্তে। সামনে বড় বড় ইভেন্টগুলো আছে। হ্যাঁ, আমাদের পয়লা বৈশাখ সামনে আসছে, যেটা আমাদের ভীষণ বড় একটা উৎসব, বা অন্যান্য বড় বড় এক্সিবিশনগুলো আসছে, সবকিছু এইগুলোতে বোঝা যাবে আসলে যে যতখানি স্বাধীনভাবে দেয়াল আঁকতে পেরেছি, আসলে ক্যানভাস আঁকতে পারছি কিনা। হ্যাঁ, আমরা পারছি কি না করতে সবকিছু। ধন্যবাদ হিরক। অনাদিনীর কাছে যাই আবার। অনাদিনী, এই যে ছবি বাছাই করছেন, একটা পরিবর্তিত পরিবেশের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। দেশের মানুষ বলি, সমাজ ব্যবস্থা বলি, শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের চিন্তা ভাবনার কথা বলি, সব কিছুতেই একটা পরিবর্তন এসেছে। যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরকে সেই জায়গাটায় মনোযোগ দিতে হচ্ছে। কি মনে হয়, কাজের জায়গায় স্বাধীনতাটা কেমন পাচ্ছেন? কাজের জায়গায় স্বাধীনতা আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু হচ্ছে আমরা যতটুকু করতে পারি সেটা কিন্তু আমরা আরও ভাস্টলি এখন করতে পারছি। আমরা যদি বলি যে আর্ট কি কখনো সাপ্রেস ছিল, কখনো কিন্তু ছিল না। আমরা যদি একেবারে এসে এনশিয়েন্ট টাইমে চলে যাই, তখন কিন্তু হচ্ছে প্রিহিস্টোরিক টাইমেও হচ্ছে কেভে মানুষরা আঁকতো। তারপরে আস্তে আস্তে কিন্তু হচ্ছে প্রতিবাদের ভাষা হিসেবে কিন্তু হচ্ছে আর্টই ছিল। তো সেই হিসেবে কিন্তু হচ্ছে 52তেও আমরা হচ্ছে আর্টই দিয়েছি, আমরা হচ্ছে পোস্টার লিখন করেছি। 71-এও কিন্তু হচ্ছে ঠিক তাই। এখন আমরা যে কারেন্ট সিচুয়েশনে আছি সেখানেও কিন্তু হচ্ছে শিল্পটাই হচ্ছে একটা প্রতিবাদের মাধ্যম হয়েছে, ভাষা, একটা কমিউনিকেশনের ভাষা হিসেবে আছে। এবং আমরা ওটাই কিন্তু হচ্ছে মাথায় রেখে আমাদের সব কাজগুলো করে যাচ্ছি, কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। সেক্ষেত্রে একটু ভিন্নভাবে প্রশ্নটা করতে চাই। কিউরেটর এবং শিল্পী মিলে যে কাজটা করবার চেষ্টা করেন, এন্ড রেজাল্ট থাকে যখন সংগ্রাহক তা সংগ্রহ করেন। ঠিক এই পর্যায়ে যখন
আমাদের আর্থসামাজিক অবস্থা যতদূর এগিয়েছে বাংলাদেশের গত 50-54 বছরে যতখানি এগোলাম, সংগ্রাহকের পরিমাণ বেড়েছে কিনা বা সংগ্রাহকদের মধ্যে গুণগত যেই আগ্রহের পরিবর্তনের জায়গাটা, সেই পরিবর্তনটা পরিলক্ষিত হচ্ছে কিনা? আস্তে আস্তে কিন্তু হচ্ছে। বাংলাদেশ এখনো হচ্ছে আমার কাছে মনে হয় ছোট্ট একটি দেশ। আমাদের যে আর্ট মার্কেট আছে ওটাও আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। আমরা যদি দেখি যে আর্ট কালেক্টর বাড়ছে কিনা, নতুন যারা ইয়ুথ আছে তারা আস্তে আস্তে আগ্রহী হয়ে উঠছে, বিকজ আর্ট যে একটা ইনভেস্টমেন্ট হতে পারে এটা কিন্তু আসলে আমাদের দেশের মানুষ কখনো হচ্ছে ভাবতেও পারেনি, কিন্তু ওটা কিন্তু এখন মানুষজন ভাবছে। এবং আর্ট যে শুধুমাত্র কালেক্টই করতে হবে সেটা কিন্তু না, পারফরমেন্স আর্টগুলো হচ্ছে জিনিস আছে, ইনস্টলেশনস আর্ট, ভিডিও আর্ট, এগুলোও কিন্তু হচ্ছে সমানভাবে ইম্পর্ট্যান্ট যে কোনো একটা সমাজের জন্য, যে কোনো একটা কালচারের জন্য। কারণ আমরা যখন একটা কালচারকে বুঝতে যাই তখন কিন্তু হচ্ছে শিল্পটাই সবার প্রথমে চলে আসে বোঝার জন্য। একদমই তাই। আরও একবার হীরকের কাছেই যাব। এই যে এখন আসলে সমাজের এই জায়গাতে এসে তরুণরা, পুরো গল্পের মধ্যে আসলে আমরা যেই গল্পটা আসলে আজকে করবার চেষ্টা করছিলাম, তরুণদেরকে সঙ্গে করে নিয়ে আগামীর একটা সম্ভাবনাময় দেশ আমরা গঠন করতে চাই বলছিলাম। আপনি একজন চিত্রশিল্পী, এই সমাজে তরুণ শিল্পী যারা এখন আছে তাদের আগ্রহ, তাদের চিন্তাভাবনা, দেশপ্রেম, একই সাথে তাদের নিজেদের কাজের সম্পৃক্ততা কেমন দেখেন, সম্ভাবনা কতখানি দেখেন, তরুণরা আর্ট কতখানি ভালোবাসে বলে মনে করেন? তরুণরা আর্ট কতখানি ভালোবাসে সেটা মনে হয় ঢাকা শহরের রাস্তায় নামলে বোঝা যাবে। এখনো দেয়াল চিত্রগুলো এখনো আছে প্রতিটা দেয়ালে দেয়ালে, সাহস করে কেউ মুছে দিতে পারছে না। হ্যাঁ, কেউ এখনো কিন্তু মোছেনি। তো ওটা দেখলেই বোঝা যায় যে তরুণরা আর্ট কত ভালোবাসে। তাদের প্রতিবাদের ভাষা হিসেবে তারা কিন্তু আর্টকে বেছে নিয়েছিল, অন্য কোনো মাধ্যমকে নয়। তারা মানে শিল্প, চিত্রশিল্প বা যাই হোক না কেন এটাকেই তারা বেছে নিয়েছিল প্রতিবাদের ভাষা হিসেবে। তো তরুণরা ভীষণভাবে এ ব্যাপারে আগ্রহী। সো ডেফিনেটলি আমি এখানে ভীষণ আশাবাদী এই জায়গাটা তিনি অ্যাটলিস্ট। তো আমাদের যেটা দরকার যে তারা যেন, এই প্রজন্মের মানুষ বা তরুণ যারা আছে তারা যেন শিল্পের আরো কাছাকাছি আসতে পারে। কারণ যখন আমরা শিল্প দেখি আমাদের আশেপাশে, সেটার একটা প্রভাব কিন্তু আমাদের মানসিকতায় পড়ে। হ্যাঁ, তো এইটা আস্তে আস্তে আমার মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কমে যাচ্ছে, কিছু কিছু দিক থেকে কিছু প্রেশার আসছে, আর আমরা কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছি, বাদ দিলাম, এটা করার দরকার নেই। হ্যাঁ, কোশ্চেনগুলো রেজ করার দরকার নেই, কিন্তু আমরা যে ছাড়ছি প্রতি মুহূর্তে, তো আমরা সবাই আস্তে আস্তে শিল্প সংস্কৃতির চর্চা কমিয়ে দিচ্ছি, যেই কারণে হয়তো অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে বেশি আরো। কিন্তু এটা আরো বেশি দরকার। যে প্রশ্ন আমরা ছেড়ে দিচ্ছি সেই প্রশ্নই হয়তো আমাদের কাছে আবার প্রশ্ন হয়ে ফিরে আসছে। ডেফিনেটলি আমরা এক একজন যদি একটু একটু করে ছাড়তে শুরু করি, ছাড়ার একটা সমুদ্র হয়ে যাবে। হ্যাঁ, সবাই মিলেমিশে একটা বিশাল গর্তের মধ্যে ঝাঁপ দেওয়ার মতো। প্রশ্ন না করলে, কথা না বললে, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা থামানো যাবে না, প্রশ্ন করার মতো পরিবেশ যেন থাকে, এটাই প্রত্যাশা আর কি। একটু মগ্নর কাছে আসতে চাই। মগ্ন, আমরা একজন শিল্পীর কাছ থেকে শুনছিলাম অপেক্ষাকৃত তরুণ আপনি, এবং তরুণদের নিয়ে কাজ করার যখন সুযোগ হয় তাদের চিন্তা ভাবনাও নিশ্চয়ই আপনার উপর একটা প্রভাব ফেলে। নতুন যারা শিল্পী আসছেন, আঁকিয়ে আসছেন, তাদের কাজের একটা ছোট্ট করে মূল্যায়ন শুনি। ঠিক যেই ডিরেকশনে আমরা এগোচ্ছি, আর উই অন দ্য প্রপার ট্র্যাক? আমার কাছে মনে হয় আর উই আর অন দ্য প্রপার ট্র্যাক। আমি যাদের সঙ্গে কাজ করছি অথবা সমগ্রভাবে আমি যাদেরকে দেখছি তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ইস্যু নিয়েই কাজ করছে, সোশ্যাল ইস্যুস, জেন্ডার বেসড ভায়োলেন্স, ক্লাইমেট জাস্টিস সহ হচ্ছে হিউম্যান রাইটস। তার মানে কিন্তু হচ্ছে শিল্প যে শুধুমাত্র হচ্ছে একটা ডেকোরেটিভ পিস না, এটা দিয়েও কিন্তু হচ্ছে সমাজকে চেঞ্জ করা যায়, ওটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং আমি নিজেও হচ্ছে কিন্তু হোপফুল যে ইন ফিউচার আমরা শিল্প এবং সংস্কৃতিকে চর্চা করে থাকবো, চর্চা করে যাব, যাতে করে হচ্ছে আমরা পুরো সমগ্র সোসাইটিটাকে হচ্ছে আরেকটু আগিয়ে নিয়ে যেতে পারি। বাহ, চমৎকার, খুব পজিটিভ কথা বলেন। অন্য প্রতিটা কথাই পজিটিভ ভাবে শেষ করে। ইটস এ ভেরি গুড স্কিল দ্যাট ইউ হ্যাভ। একটু আমরা হীরকের কাছে আবার যাই। হীরক, বিং অ্যান আর্টিস্ট অ্যাজ এ প্রফেশন অর আর্ট ক্রিয়েটার অ্যাজ এ প্রফেশন, ঠিক কোথায় আছি আমরা? বাংলাদেশ কোথায় আছে? আচ্ছা, মানে অবজার্ভ করব আমি এই প্রফেশনটাকে, আমি এই প্রফেশনটার মাধ্যমে আমার সার্ভাইভাল নিশ্চিত করতে পারবো কিনা, এই বিবেচনায় যদি আমরা যাই। বাংলাদেশ আমি বলবো খুব একটা খারাপ জায়গায় আসলে নেই। বাংলাদেশের আর্টিস্ট কমিউনিটি বলেন বা চিত্রশিল্পীরা বলেন কিন্তু আর কিন্তু ইন্টারন্যাশনালিও ভালোই করছে সব জায়গাতে। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে আই থিঙ্ক আমরা অনেক বেটার পজিশনে যেতে পারবো।
যেদেরকে নিতে পারবো, জাস্ট আমাদের সাপোর্টটা দরকার একটু, এটাই। একই সাথে এই যে যারা শিল্পী হিসেবে আমাদের সঙ্গে আছেন, যারা কাজ করেন বা যারা আসলে নতুন প্রফেশনে আসতে চান, যেটা আসলে জুবায়ের বললেন, সেক্ষেত্রে সমাজে বেঁচে থাকা, সমাজের সঙ্গতি অসঙ্গতি নিয়ে কথা বলা এবং সামনের পথ চলাটা কতখানি সহজ হয় নতুন শিল্পীদের জন্য, তরুণদের জন্য অপেক্ষাকৃত। ধরেন আপনি যখন এসেছেন, আপনার সিনিয়র যারা ছিল, বড়রা যারা ছিল, কম্পিট করে তো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তারপরেই তো আসলে পরিচিতি বাড়ে, অথবা জীবিকার যেই তাগিদটা সেটা আসলে আমরা সামনের দিকে। শিল্প তো শুধু শিল্প না, শিল্পের মধ্যে বেঁচে থাকতে হলে আগে নিজেকে বাঁচতে হবে, তারপর নিজের চিন্তা ভাবনা তুলে ধরতে হবে। সেই জায়গাটায় সমৃদ্ধির সুযোগ রয়েছে কিনা? আমি এক্স্যাক্টলি না বুঝিনি কোশ্চেনটা। আচ্ছা, আমি বলতে চাচ্ছি এই যে শিল্পের মধ্যে যে বেঁচে থাকা, সামনের দিকে আগানো, বড়রা আমাদেরকে কিভাবে দেখে, সেই পথটা দেখাতে কি সাহায্য করে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আমার অগ্রজ যে শিল্পী তাদের জন্যই, কিন্তু তাদের পথ দেখে আমাদের এগোনোটা, তারাই আমাদের অনুপ্রেরণা দেয়, তাদের জন্যই আমাদের জার্নিটা শুরু হয়। হয়তো তাদের ফুটস্টেপ আমরা সবসময় ফলো করি না, জরুরিও নয়। হ্যাঁ, আমরা আমাদের নিজেদের পাথটা তৈরি করে নেই এভাবে, কারণ এটাই তো লাইফ। কিন্তু আমাদের ইন্সপায়ার করে তো তারা, তাদের দেখেই তো আমাদের শেখা। ছোটবেলা যখন মনে পড়ছে না আমার এক্সাক্ট প্রোগ্রামটার নাম এই মুহূর্তে, বাট এখান থেকে তো আমাদের টিভিতে বিভিন্ন প্রোগ্রামগুলো হতো, বিভিন্ন বড় বড় শিল্পীদের দেখে আমাদের যাত্রা শুরু। তো এভাবেই আমাদের ইন্সপিরেশন তাদের থেকেই আসে। সো এভাবে আমাদের এগিয়ে যেতে হয়। আর অনুজ যারা আছে তাদের জন্য একই রকম ভাবে বড় হয়ে উঠতে চান। অবশ্যই। চমৎকার, সুন্দর। আমরা আবার একটু অনদিনী মগ্নর কাছে আসতে চাই। আর্ট এক্সচেঞ্জের যখন সুযোগ থাকে, কিংবা ইন্টারন্যাশনাল আর্টিস্টদের যখন কিউরেশন বা কিউরেটর হওয়ার একটা সুযোগ থাকে, সেক্ষেত্রে আমার লোকাল আর্টিস্ট এবং ইন্টারন্যাশনাল আর্টিস্ট দুজনের কাজের মিলিয়ে মিশিয়ে উপস্থাপনের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স পরিলক্ষিত হয় কিনা? আমরা কি বিশ্বের সাথে একই যাত্রায় আছি কিনা, একই গতিতে আছে কিনা? আমরা কিন্তু হচ্ছে পুরো বিশ্বের সাথে একই যাত্রায় এখনো আছি। কারণ এখন হচ্ছে বাংলাদেশের শিল্পীরা যেসব শিল্প ক্রিয়েট করছে সেটা কিন্তু হচ্ছে বিশ্বমানের। ইন্টারন্যাশনালি তারা হচ্ছে যে স্টাইলে আঁকছে, আমাদের লোকাল আর্টিস্টরাও কিন্তু হচ্ছে সেম স্টাইলে সেম লেভেলে রাখছে। সো যখন আপনি দুটো ছবি দেখবেন কিন্তু হচ্ছে সিগনেচার দেখবেন না যে কোনটা কার, তখন কিন্তু আসলে বুঝতে পারবেন না যে কোনটা একজন ফরেন ব্যক্তির আঁকা এবং কোনটা একটি লোকাল ব্যক্তির আঁকা। চমৎকার, এটা কিন্তু সুন্দর কথা বলেছে অনাদিনী। এই যে যখন ছবি বাছাই করেন, একটা এক্সিবিশন যখন হয়, যখন হিরক আসলে বড়দের কথা বলছিল যাদেরকে দেখে বড় হয়েছে, সেই জায়গায় আসলে প্রশ্নটা আসে, যখন একটা এক্সিবিশনের জন্য একজন গুণী শিল্পীও দেয়, আবার অপেক্ষাকৃত একজন তরুণ শিল্পীও যখন নিজেদের ছবি জমা দেয়, তখন আসলে বেছে নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনায় পড়তে হয় কিনা? আমি এখন এজ গ্যালারিতে আছি। আমরা কিন্তু হচ্ছে এমন অনেক এক্সিবিশন করেছি যেখানে আমরা অনেক সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টকে একসঙ্গে মিলিত করেছি। কারণ আমরা চাই যে পুরো বাংলাদেশের সব আর্টিস্টরাই যেন হচ্ছে এলিভেটেড হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদেরই হচ্ছে কর্তব্য যাতে হচ্ছে যারা জুনিয়র আছে তাদেরকে যাতে আমরা তুলে ধরতে পারি। সেক্ষেত্রে আমাদের সিনিয়র যেসব আর্টিস্টরা আছেন, গুণীজন আছেন, তারা কিন্তু সবসময় আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছে। চমৎকার। এই না হলে আর্টের গল্প জুবায়ের, এই হচ্ছে আর্টের গল্প। সময় ফুরিয়ে গেছে একদম। এই হচ্ছে আর্টের গল্প। আপনাদের দুইজনের জন্য শুভকামনা। আর যেভাবে পরিবর্তিত সমাজের চিত্র তুলে ধরতে চান, পরিবেশকে সুন্দর রাখতে চান, শুভকামনা আপনার জন্য। অনাদিনী, আপনার চমৎকার সুন্দর পজিটিভ মেন্টালিটির জন্য আপনাকেও শুভকামনা। আপনাদের দুজনকে সাথে নিয়ে নিশ্চয়ই আর অন্য একদিন আড্ডা হবে। আজকে এখানে ইতি টানছি। ভালো থাকবেন আপনারা দুজনই। আর দর্শক, যেতে যেতে একটা কথা বলতে চাই, নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। যদি হারিয়ে ফেলে থাকেন, খুঁজে বার করবার চেষ্টা করুন, নতুবা এত দূর চলে যাবেন যে আর চাইলেও খুঁজে নিজ ঠিকানায় ফেরা হবে না। আজকে ইতি টানছি এখানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভাবতে থাকুন, ভাবলে মাথা খোলে। একদমই তাই। আর সমাজের পরিবর্তন যেটা আসলে আমরা চাই, সেই পরিবর্তন কিন্তু আপনি, আমি, আমরা সবাই, আপনি, আমি, আমরা যদি চেঞ্জ হয়ে যাই, আমরা যদি পরিবর্তন আনতে চেষ্টা করি, আমরা যদি পজিটিভলি চিন্তা করি, তাহলেই হয়তো আশপাশটা বদলে যাবে। একটু সহনশীল হই, আরও একটু মানুষকে মানুষ মনে করি, আরও নিজেরাও একটু মানুষ হয়ে উঠি। সকালের বাংলাদেশে আজকে এখানে ইতি টানছি। ভালো থাকুন সবাই। শুভ সকাল। আর শুভ সকাল।